শুরুতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। জাকসু নির্বাচনে নতুন ভিপি আব্দুর রশিদ জিতু জিএস পদে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, এজিএস পুরুষ পদে ফেরদৌস আল হাসান ও এজিএস নারী পদে শিবির সমর্থিত আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। এর আগে বিকেল ৫টার দিকে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান খায়রুলকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ভিপি প্রার্থী বাদে ডাকসু নির্বাচনের মতো জাকসুতেও ছাত্র শিবির সমর্থিত জোট জয় পেয়েছে। ৯ জন অংশগ্রহণ করেছিলেন। ভিপি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু, স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল। তিনি ভোট পেয়েছেন ৩৩৩৪টি। অন্যদিকে জিএস নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম শিবির প্যানেল থেকে। তিনি পেয়েছেন ৩৯৩০টি ভোট। সহসাধারণ সম্পাদক পদও বিজয়ী হয়েছেন শিবির প্যানেল থেকে। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। এজিএস পুরুষ পদে ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট এবং এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর রহমান, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর নিজেদের প্রতিক্রিয়া জানান বিজয়ীরা। ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই ৩৩ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী ১ বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। বিকেল ৫:১৫টায় সিনেট ভবনে ফল ঘোষণা শুরু করেন নির্বাচন সংশ্লিষ্টরা। এ সময় নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস সহ মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত সকলের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকলের সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদও জানানো হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জেসমিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ ৩৩ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা প্রথম থেকে উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম এবং মাঝে একটু সেই উৎসাহ উদ্দীপনার ভাটা পড়েছিল। তারপরে কিন্তু আবার আমরা দেখেছি বিভিন্ন নাটকীয়তার পরে কিন্তু আবার উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু ফল ঘোষণার আগে দেখেছি হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু নির্বাচন কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছিলেন এবং তাদের সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা এর আগে খবরে কিন্তু দেখিয়েছি। এবং এখন যদি বলি, আসলে নির্বাচনের যখন ফলাফল ঘোষণা হলো এরপরে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে আনন্দ মিছিল অথবা কোনো বড় ধরনের কোনো একটি আনন্দ ঘন পরিবেশের তৈরি হবে, কিন্তু সবকিছু চিন্তা চেতনা, আমাদের সব চিন্তাকে ছাপিয়ে কিন্তু ছাত্র শিবির প্যানেলের যারা ছিলেন তারা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন যে শিক্ষিকা আসলে মারা গিয়েছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, সেই শিক্ষিকার কারণে কিন্তু তারা শোক প্রকাশ করেছেন এবং সেই শোক প্রকাশের সাথে সাথে কিন্তু তারা বলেছেন যে এই কারণেই কিন্তু তারা কোনো আনন্দ মিছিল করবে না। এবং আমরা দেখেছি তারা কিন্তু কোনো আনন্দ মিছিল করেনি এবং তাদের সাথে একই সুর মিলিয়ে কিন্তু অন্যান্য অনেক প্রার্থী যারা ছিলেন, স্বতন্ত্র প্রার্থী যারা বিজয় হয়েছেন, তারাও কিন্তু কোনো আনন্দ মিছিল বা কোনো বড় ধরনের কোনো শোডাউন বলা চলে যে এগুলো কিছুই কিন্তু হয়নি। একমাত্র সংবাদ সম্মেলনের পরে কিন্তু সবাই খুশি মনে এবং আনন্দের সাথে কিন্তু সবাই যার যার বাড়ি যার যার হলে ফিরে গিয়েছে। আমরা যদি মোটা দাগে যেই নির্বাচনে যারা জিতেছে আর কি তাদের কথা আমরা এর আগে কিন্তু বলেছি। এখন যদি আমরা মোটা দাগে বলি যে স্বতন্ত্র থেকে কিন্তু ভিপি প্রার্থী বের হয়েছে, স্বতন্ত্র যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে ভিপি প্রার্থী বের হয়েছিল, সে স্বতন্ত্র প্যানেলের ভিপি নাম হয়েছে আব্দুর রশিদ জিতু। এবং যদি স্বতন্ত্র প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে যিনি বের হয়েছেন তার নাম কিন্তু শেখ জিসান আহমেদ। এবং স্বতন্ত্র প্যানেল থেকে কিন্তু আরো একজন বের হয়েছেন, তিনি হচ্ছেন ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান
কিরণ। এছাড়াও অন্য আরেকটি প্যানেল ছিল, যেটি হচ্ছে বাকশাস। বাকশাস থেকে কিন্তু সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন পদে হাসান লাবিব জয়ী হয়েছেন, এবং বাকশাস থেকে কার্যকারী সদস্যদের মধ্য থেকে কিন্তু একজন জয়ী হয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী চিশতি। আর বাকি যারা আছেন, যেমন জিএস পদে যে জয়ী হয়েছেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাজহারুল ইসলাম, তিনি কিন্তু সমুন্নত শিক্ষার্থী জোট থেকে জয়ী হয়েছেন। এবং এই সমন্বিত শিক্ষার্থী জোট কিন্তু আসলে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, এবং তারপরের যতগুলো পদ আছে সবগুলো পদই কিন্তু হচ্ছে এই সমন্বিত শিক্ষার্থী জোট যেই প্যানেলটি ছিল সেখান থেকে কিন্তু বিজয় হয়েছেন। এবং আমরা যদি এখন বর্তমান পরিস্থিতি একটু বলতে চাই আপনাদেরকে, যে বর্তমানে কিন্তু আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি, মানে ফলাফল ঘোষণা হওয়ার পরে কিন্তু আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি, পুরো কিন্তু মোটামুটি নীরবতায় আছে, এবং তেমন রাস্তাঘাটে কিন্তু আমরা তেমন শিক্ষার্থীদের জটলাও দেখিনি। এবং এছাড়া যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন, কিছু কিছু সেকশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু চলে গিয়েছেন, বিজিবি বাহিনী কিন্তু চলে গেছেন ক্যাম্পাস ছেড়ে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাহিদা মোতাবেক কিন্তু তারা থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন ক্যাম্পাসের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন ফলাফল ঘোষণার পরবর্তী যে অবস্থা ছিল, আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা জাহাঙ্গীরনগর থেকে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি খায়রুল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন 2025 উপলক্ষে 10, 11, 12 ও 13 সেপ্টেম্বর ভোটগ্রহণ প্রস্তুতি, ভোটগ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলবে। এবার অন্যান্য সংবাদ। শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র উত্তরণের পথ সম্ভব নয়, প্রয়োজনে রুলস অ্যান্ড গেমস পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশার সাথে মিল রেখে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আরো জানাচ্ছেন ইলিয়াস মাদবর। চলমান সংস্কার প্রক্রিয়া, সরকারের প্রতি জন আস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা সহ সামগ্রিক বিষয়ে সামনে রেখে রাজধানীর গুলশানে গবেষণাপত্র প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যেও উঠে আসে সরকারের পাশাপাশি নিজেদের দায়ের বিষয়েও। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ না থাকলে সংস্কার ও নির্বাচনেও প্রভাব পড়বে বলে মত তাদের। সরকারের প্রতি ক্রমান্বয়ে মানুষের আস্থার জায়গাটা কমছে। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সরকার চাইলে করতে পারত, সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। জনগণ যেই ধরনের রাজনীতি দেখতে চায়, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে।
সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐকমত্য কমিশন বের করতে পারলে তাতে রাজি থাকবে তার দল। আমাদের জাতীয় ঐক্য দরকার, সেই জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে, সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, একটা গণতান্ত্রিক উত্তরণ চাই এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই এবং এই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা এক জায়গায় আসার চেষ্টা করছি। এগুলোর একটা উদ্দেশ্য হলো স্বৈরাচার আবার যেন ফিরে না আসে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের প্রশ্ন, নির্বাচনে যদি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হতো তাহলে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি কেন? নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? তিনবার তো আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে গেলাম। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহাজারি করেন তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? এ সময় রাজনৈতিক মতানৈক্য থাকলেও জুলাই অর্জিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। ফ্যাসিবাদ বিদায় হলেও উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার জনজীবনকে আরও সংকটে ফেলবে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। যদি একটা তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন বা একটা তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের ২ বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফ্যাসিবাদ, বোঝা গেছে এটা ফ্যাসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? ৩-৪ জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ব্যস্তে যাবেন আর তাগুলোকে না থাকলে তো চলে যাবেন, আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি করে। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ ধ্বংসের শেষ মাথা। জাকসু নির্বাচনে ফলাফল বিলম্বে জাতীয় নির্বাচনে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি তুলে তিনি আরও বলেন, সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে যেন উৎসবমুখর পরিবেশে সকল রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিজেদের দলে নিয়ে তারপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া, এটা মানুষের সাথে রসিকতা ছাড়া কিছু নয়। তবে আশঙ্কা তৈরি হয়েছে, 3 দিন জাকসুর ভোটের ফলাফল পাইনি। এখন জাতীয় নির্বাচন ফলাফল যদি ফেব্রুয়ারিতে হয়, এটা হইতে হইতে কি মার্চে হয়ে যায় কিনা, বলবে যে না 26শে মার্চ রেজাল্ট দেব। এই আশঙ্কা দেরি হয়েছে না কেন? এটাকে অন্তর্বর্তী সরকারকে এটা ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি করতে হবে, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। এ সময় উপদেষ্টা খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
আছে যত বড় বড় যে কন্ট্রাক্টগুলো আছে সেই কন্ট্রাক্টগুলো মোটামুটি সাইন হয়ে যাবে। এটার মধ্যে যেমন আছে মিরগঞ্জ ব্রিজ, আশা করি আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সেটা ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে কন্ট্রাক্ট সাইন করতে পারবো এবং ডিসেম্বরের মধ্যে আমরা ওখানে মোটামুটি একটা ভিত্তিপ্রস্তর দিতে পারবো। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা এই অভিনন্দন জানান বলে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব নেওয়ার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা তার বার্তায় দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানান। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেপালের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। চিঠির শেষে প্রধান উপদেষ্টা নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য সফলতা কামনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জীববৈচিত্র্য রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণে উদ্যোগ নেওয়ার এখনই সময়। তিনি বলেন, মানুষের নিজের প্রয়োজনে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণীর মিলন মেলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তুতন্ত্রের আইন পরিবর্তন ও পরিবর্ধন করা হবে জানিয়ে তিনি বলেন, মানবিক অনুভূতি তৈরি ছাড়া শুধুমাত্র আইন করে প্রাণীকুলের আবাস ও অধিকার রক্ষা করা সম্ভব নয়। জীববৈচিত্র্য সংরক্ষণে সকলের মাঝে সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন করছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করে সুসংগঠিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে আপনাদের এই চলমান উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আপনাদের আন্তরিক সাফল্য কামনা করি। নো ওয়েজ বোর্ড নো মিডিয়া কথার সাথে একমত পোষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এছাড়া নিরাপত্তা সামগ্রী ছাড়া অ্যাসাইনমেন্টে গিয়ে সাংবাদিকের মৃত্যু হলে মালিক দায়ী হবে বলেও জানান তিনি। সভায় সাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সহ সাংবাদিক নেতারা। যদি নিউজ করতে আসেন আপনার মিনিমাম ট্রেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের আদারওয়াইজ তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া উচিত না। বড় ইভেন্টে শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, সরি আপনার জন্য আপনি এটা ইদার আপনি এখান থেকে একটা কোনো রেগুলেটরি বডির থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং বা পিআইবি থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন আপনার জার্নালিজম, তাইলে আপনাকে আমরা এইখানে অ্যালাউ করা উচিত। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেত। ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন যাত্রী। সকাল 8টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার তাশরিফ কটন মিলের সামনে এই ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংস্কার কাজ চলায় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে চলাচল করছিল। এই সময় ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন এবং অন্তত 8 যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। সুনামগঞ্জে সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয় কলস এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জে সিলেট মহাসড়কের জয় কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 279 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 2 জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 97 জন, চট্টগ্রাম বিভাগে 84 জন, ঢাকা বিভাগে 42 জন, বরিশাল বিভাগে 45 জন, খুলনা বিভাগে 2 জন ও ময়মনসিংহ বিভাগে 9 জন ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে মেলা চলবে 13 অক্টোবর পর্যন্ত। মানুষের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। ইসলামী বই পড়তে সবাইকে উৎসাহিত করার জন্য এবং ইসলামের ইতিহাস ও শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা 2025 শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে মেলাটি চলবে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। এবছরে মেলায় দেশি বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। স্বচ্ছ ও নিয়মমাফিক প্রক্রিয়ায় মোট 140টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো মানুষকে হাদিস কোরআনের বই পড়ানো, ঠিক আছে, এটা হলো মূল উদ্দেশ্য তাদের। আমাদের এখান থেকে যে বইগুলো বের হয়, হ্যাঁ, পুরা সিএসএরটা, তারপর বিভিন্ন হাদিস, মনে করেন কোরআন শরীফ, তাফসির, হ্যাঁ, তাফসির ইবনে কাসির, তাফসির মারিফুল কোরআন, দরুন ইসলাম। বই মেলার গুরুত্ব অনেক, কারণ বই মানুষের জীবন পাল্টে দেওয়ার মতো একটা বিষয়। তো বর্তমান মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের সরাসরিতে মানুষ বিভিন্ন ভিডিও দেখা ওগুলোতে ব্যস্ত থাকে। বই আসলে যে মনের খোরাক, ওই বইটা মানুষ এখন হাতে নেয় না। মেলায় ধীরে ধীরে ক্রেতাদের পদচারণা বাড়ছে। তারা জানিয়েছেন স্বল্প মূল্যে এবং বিভিন্ন লেখকের বই একই স্থানে পাওয়ায় তারা এই মেলায় আসছেন। বইগুলোর মাধ্যমে মানুষের বিভিন্ন উপকার হয়, কারণ বই হচ্ছে জ্ঞানের ভান্ডার এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমার প্রভুর নামে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন আয়াত হচ্ছে পড়ো। মূলত মেলা যেই উদ্দেশ্য থাকে সাধারণ মানুষের জন্য, এটা এখানে পাওয়া যায়। আপনি অনেক বই অন্যান্য সময় 30%, 25-35%, এখানে সর্বোচ্চ ছাড়টা পাওয়া যায়। এবারের মেলায় পাঠক দর্শনার্থীদের জন্য থাকছে শিশু চত্বর, মিডিয়া কর্নার, নারীদের আলাদা বসার স্থান। এছাড়া বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক, প্রকাশক, পাঠক মিলন মেলা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শুরুতে প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ার পর্যটন খাত 2024 সালে দারুণ প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট 2024 পরিসংখ্যান অনুযায়ী এই খাতে মোট আয় হয়েছে 291.9 বিলিয়ন রিঙ্গিট, বাংলাদেশের মুদ্রায় 8,600 বিলিয়ন টাকা, যা দেশটির মোট অর্থনীতির 15.1%। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের এক প্রতিবেদন এই তথ্য জানায়। শুক্রবার মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ কর্তৃক প্রকাশিত ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়। এই বিদেশি পর্যটকদের ব্যয়ের 96.1% ছিল পর্যটক বা টুরিস্টদের থেকে, বাকি 3.9% ছিল স্বল্প সময়ের জন্য আগত ভ্রমণকারীদের থেকে। এছাড়াও 2024 সালে অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয় 25.1% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কাতার ও বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে শ্রম অধিকার সচেতনতা ও হিট স্ট্রেস ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, শুক্রবার দোহার
আমিনুল রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় ওই সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি খালিদ আব্দুর রহমান, বিল্ডিং অ্যান্ড উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনালের মার্কো ইব্রাহিম ও বিমল সোবেদী, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসহুদুল কবির, কাতার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির হামিদ খান এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সাধারণ সম্পাদক সাইফুল আমিন। বাহরাইনের প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি আল আমিন মাহমুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মৃতিচারণ হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, মুস্তাফিজ মাসুমের সঞ্চালনায় এবং মোহাম্মদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের দোতালায় প্রধান AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, বিজনেস ফোরাম বাহরাইনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বিয়ন মানে। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।